অত রুদ্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? ওহ সরি। আমি কয়েকদিন ধরেই দেখছি আপনি আমাকে ফলো করেন। মেয়ে মানুষ দেখে পথ আগলে দাঁড়িয়ে থেকে সরি বলাটাই বুঝি আপনার অভ্যাস। মেয়ে মানুষ দেখে আমি পথ রুদ্ধ করার অভ্যাস আমার নেই, কিন্তু কিন্তু আপনাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না। কেন? এই প্রশ্নের উত্তর আমি এই জায়গায় দিতে চাই না। সামনে আসুন। চলুন, বলুন কি বলবেন। বসুন। বলুন কি বলবেন। যেদিন আপনাকে প্রথম দেখেছি ঠিক সেদিন থেকে আপনাকে আমার ভালো লেগেছে। তারপর থেকে যখনই আপনাকে আমি দেখি মুহূর্তের জন্য আমি চোখ ফেরাতে পারি না। মানে লাভ এট ফার্স্ট সাইট, যাকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা। আপনি এসব কি বলছেন? আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আপনাকে ছাড়া বেঁচে থাকা মানে বিশাল সাগরের প্রচণ্ড ঢেউর মাঝে দল বাঁধা ছাড়া এক টুকরো কচুরি পানার মতো। দেখুন, আবেগ আর ভালোবাসা এক জিনিস নয়। আবেগ অল্প সময় চলে যায়, কিন্তু ভালোবাসা যুগ যুগ ধরে বেঁচে থাকে। আপনি হয়তো আমাকে মনের আবেগেই ভালোবেসেছেন। দেখুন, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে আর ভালোবাসা দিতে পারবো না। আমি সারা জীবন আপনার অপেক্ষায় থাকবো। এই হচ্ছে আমার দেবর মুন্না। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুন, আমি রূপাকে নিয়ে আসি। মেয়েকে দেখে পছন্দ হলে আমরা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলবো। এদিকে মা, এদিকে এরকম মুখটা ফুলে রাখছো কে? চল না কেন দেখলি কি বিয়ে হয়ে যায় পাগল? আয় না, তা যাবো না। আহারে বাবা, মাথা খাপে খেতে আয় আয় না মা, আমার লক্ষ্মী আয়, পাগল করিস। আসসালামু আলাইকুম। তোমার নাম কি বোন? রূপা ইসলাম। আমাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে, আমরা আংটি পরিয়ে যাব। নাও ভাই, এই আংটিটা রূপার হাতে পরিয়ে দাও। তাহলে আগামী মাসেই বিয়ে। আপনারা যদি অনুষ্ঠান করতে চান তাহলে বিয়ের পরেই করা যাবে। আসি তাহলে। আসসালামু আলাইকুম। বাবা, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কেন রে মা, তুই কি এখনো সেলিমকে বুঝতে পারিস নি? মরার আগে তোর সুখ দেখে আমরা মরতে চাই। দেখ, ওরা তোর হাতে আংটি পরিয়ে গেছে। তুই আমাদের কথা একটু চিন্তা করে এগুলো করিস না মা। ঠিক আছে, তোমাদের যা খুশি তাই করো। রূপা, রূপা রূপা ভাইজান, ভাইজান এমন কি কাজা মিশি করতেছেন কে? আপনার কি শরীর খারাপ করছে? তাইলে সিলাইলেন যা। ভাইজান, কি খারাপ স্বপ্ন দেখছেন?
কে? নাম তো জানি না। তা জানবি কেন? আরে তুই কেমন আছিস তুই? ভালো। বস বস। এসছিস কবে তুই দেশে? গত পরশু দিন। তুই আমার বাসা চিনলি, কোনো কিছু সমস্যা নেই? আরে না না না, সব কথা করা হবে। বাসা কি হয়েছে সব করা হবে। যে জন্য আসছে সেই কথা শুন। হ্যাঁ বল, সেটাই তো শুনতে যাচ্ছি। আগামী শুক্রবার আমার হবু শ্বশুর তোর ভাবিকে আমার হাতে অনুষ্ঠানের মাধ্যমে তুলে দিচ্ছে। দোস্ত, বিয়ের জীবনটা শুরুই করে দিলাম। যে দিন রাত 24 ঘন্টা ড্রাগ নিয়ে পড়ে থাকে, ভালো করে কথা পর্যন্ত বলতে পারে না। আর তোমার মা অহংকারে মাটিতে পাই পড়ে না, পান থেকে চুল খসলে 14 গোষ্ঠী উদ্ধার করে। রূপা চুপ করো তুমি। মানুষকে মানুষই মনে করে। তোমাকে চুপ করতে বললাম না? তাহলে কিভাবে চুপ করা যায় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আমাকে বাধ্য করো না। নেশা কিভাবে ছাড়তে হয় সেটা জানো? তুমি টাকা চাইবে কিনা সেটা বলো। না, তোমার নেশার টাকা আমি তোমার মায়ের থেকে চাইতে পারবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, চাও মার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসো। বললাম তো পারবো না। এই, কেন পারবি না তুই? কেন পারবি না তুই? খাবে না? না, তুমি কে সে বল। কাপড়টা তো অ্যাটলিস্ট চেঞ্জ করো। ওফ প্লিজ ডিস্টার্ব করো না তো। তুমি যাও, খেয়ে নিয়ে এসে আসলে তুমি? তোমার কি মনে হয়? আমি কি তোমাকে একটু ছুঁয়ে দেখবো? ছুঁয়ে দেখো। কি রে, কি ভাবছিস? না কিছু না। আমি চেষ্টা করব তোর অনুষ্ঠানে আসতে রে। চেষ্টা করবো নি, আলবাত তো কোনো থাকতে হবে। এটাই আমার শেষ কথা। আচ্ছা সেটা দেখা যাবে। তুই খাওয়া দাওয়া করে যাবি? না 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 না, খাওয়া দাওয়া করার একদম সময় না, আমার অনেক কাজ আছে। আরেকবার তোর ভাবিকে নিয়ে এসে বেরিয়ে যাবো, খেয়ে যাবো। ঠিক আছে তো? হ্যাঁ, তবে হ্যাঁ, আমার অনুষ্ঠানে গেলে তোকে থাকতে হবে, এটাও কিন্তু আমার শেষ কথা। ওকে দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ।
মধুমতি তার নাম। তোমার বাসা নিয়ে এলে কেন? তোমাকে আমার বাসা নিয়ে আসছি, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এই জন্য বাইরে দাঁড়িয়ে থেকো না আমার না মানে মন টন ভালো নেই, আমি একটু কাঁপতে যাচ্ছি। আমি আজকে তোমার বাসায় না যাই। প্লিজ বাইরে দাঁড়িয়ে থেকো না, বৃষ্টিতে ভিজে যাবে, তার থেকে আগে ভিতরে চলো, তারপরে কথা বলছি। আচ্ছা কি এমন জরুরি কথা যে তুমি আমাকে তোমার বাসায় নিয়ে আসলে রাস্তাতে হঠাৎ করে ধরে? তুমি বুঝতে পারছো না আমি কেন তোমাকে নিয়ে আসছি, আমি রাস্তা থেকে কেন ধরে নিয়ে আসছি, এটা তুমি একবার বুঝতে পারছো না? আগে ভিতরে চলো। বসো। আরে বাবা বসো না। আচ্ছা শোনো, তুমি লক্ষ্মী ছেলের মতো একটু বসো, আমি 1 মিনিটের ভিতরে ভিতর থেকে আসছি, ওকে? তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও রুনা, সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু তোমার মতো একজন মানুষের ভালোবাসা আমার জন্য না, তোমার ভালোবাসার যোগ্য আমি না। আমার লাইফটা তো একটা পৌঁছে যাওয়া নষ্ট জীবন। কি ভাবছিলে? না কিছু না, আমি আর কি ভাববো, আমার বাবা কি আছে। আচ্ছা সেলিম, তোমার জীবনটা কি এভাবেই পার করে দিবে? জানি না। সেলিম, জীবন এভাবে শেষ হয়ে যায় না, তোমার জীবন তো এখনো শুরুই হয়নি, তাহলে কেন তুমি এত চিন্তা করছো? মানুষের জীবনে কত যুদ্ধ হয়, কত সংগ্রাম হয়, কত কষ্ট করে মানুষ তার জীবনকে নতুন করে চালানোর চেষ্টা করে। তোমার পিছনে যা হয়ে গেছে তুমি সব ভুলে যাও, তোমার এই জীবনটা নতুন করে সাজানোর চেষ্টা করো। আমি চাই তোমাকে সুখী দেখতে। প্লিজ সেলিম, তুমি তোমার জীবনটা নষ্ট করে দিও না, আবার নতুন করে বাঁচার চেষ্টা করো। আমি চাই না তোমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক, তুমি নতুন করে আবার জীবন শুরু করো, কারণ জীবনটা অনেক সুন্দর। তুমি দেখো, তাহলে তোমার অনেক ভালো লাগবে। তুমি একটু বসো, আমি চাপা নিয়ে আসছি। নষ্ট এ কি, কোথায় গেল? আমাকে
না বলেই চলে গেল? হ্যাঁ লাফা, এটা কি হলো? হ্যাঁ 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 লাফা, কি হলো? কি হলো বা? কি হলো? আস্তে আস্তে এই অবস্থায় রুনার রুমের ভিতরে যাওয়াটা সম্ভব না। আমার জন্যই রুনার আজ এই অবস্থা। কি করবো আমি? আপনাকে না বলেও পারছি না, আপনার বোনের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিডনি যোগানোর ব্যবস্থা করুন। যদি কিছু মনে না করে আমার কিডনি দিলে চলবে? মনে করার কিছু নেই, আপনার কিডনিতেও আপনার বোন চলতে পারবে, তবে রক্তের গ্রুপের সাথে মিলতে হবে। আমার বোনকে বাঁচান, যত টাকা লাগে আমি খরচ করব। আপনি এত নার্ভাস হবেন না, আমরা তো চেষ্টা করছি না। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো দোস্ত, তুই একটু তাড়াতাড়ি হসপিটালে চলে আয় তো। ওই যে ইকবাল মেমোরিয়াল হসপিটাল। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, বাট ওগুলো পরে শুনিস। তুই এখন একটু তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। বাই। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার খুব কষ্ট হচ্ছে। এই মুহূর্তে তুমি যদি আমার পাশে থাকতে তাহলে আমার কোনো কষ্টই হতো না। বোন, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? না ভাইয়া, আমার কোনো কষ্ট হচ্ছে না। কয়েকদিন হয়ে গেল কোথাও কিডনি পাওয়া গেল না। টিভি নিউজ করলাম, তারপর কোনো খবর হলো না। প্রয়োজন হলে আমার বোনকে আমি বিদেশ নিয়ে যাব। তারপর যদি বাঁচাতে না পারি, অন্তত মনটাকে সান্ত্বনা দিতে পারবো। আমি আমার বোনের জন্য চেষ্টা করেছি। ওয়ালাইকুম আসসালাম। আরে সেলিম স্যারকে বসেন বসুন। এইদিকে কি মনে করে? জি, আমি আসলে আপনার সঙ্গে আমার এক ফ্রেন্ড আপনার হসপিটালে অ্যাডমিট আছে। কোন ফ্রেন্ড? জি, ও সম্ভবত 301 নম্বর কেবিনে আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করছি কিডনি খোঁজার, কিন্তু কোথাও পাচ্ছি না। জি আমি জানি সেটা, আর সেই ব্যাপারেই আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। মানে? জি ডাক্তার সাহেব, ওর ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ এক। কি বলছেন আপনি? সো আমি ওকে কিডনি দেবো একটা। দিস ইজ মাই ডিসিশন। কিডনি দেবেন বুঝলাম, কিন্তু জীবনে প্রথমবারের মতো আমি একটা কিছু করতে চাই, প্লিজ।
প্লিজ আপনি আর কিচ্ছু বলবেন না, আপনি শুধু সব কিছু ব্যবস্থা করুন। আর যদি সম্ভব হয় বিষয়টা আর তেমন কেউ না জানলেই ভালো। সেলিম সাহেব, আপনার কথা আমি রাখবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, কেউ এই কথা জানবে না। ডাক্তার সাহেব, ওর কি অবস্থা? 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। বোন, তুই ভালোই গিয়েছিস। ভাইয়া, কে সে ব্যক্তি যে আমাকে কিডনি দান করেছে? আমি জানি না, তবে ডাক্তার সাহেব বলতে পারবেন। থাকছি, হ্যাঁ। ডাক্তার সাহেব, কে সে ব্যক্তি যে আমার বোনের জীবন ফিরিয়ে দিয়েছে? তার বিনিময়ে সে কিছু নিতেই চাইছে না। আমি তার একটিবার দেখতে চাই। মুন্না সাহেব, আমি তাকে কথা দিয়েছি, কাউকে জানানো যাবে না। ডাক্তার সাহেব, আমাকে শুধু একটিবার দেখতে দিন। না মুন্না সাহেব, তা হয় না। ডাক্তার সাহেব, আজ আপনার আমি কোনো কথাই শুনবো না, প্লিজ। মুন্না সাহেব, আপনি আমাকে কথা দিন, আপনি ছাড়া এই কথা যেন অন্য কেউ জানতে না পারে। ডাক্তার সাহেব, আপনাকে আমি কথা দিলাম, এই কথা কেউ জানতে পারবে না। এবার আপনি 20 নম্বর কেবিনে যান, দেখে আসুন, কিন্তু সাবধান, এই কথা যেন অন্য কেউ জানতে না পারে। না ডাক্তার সাহেব, কেউ জানতে পারবে না। ঠিক আছে, আপনি যান, কিন্তু সাবধান। দোস্ত, উঠে গিয়ে ওষুধটা খেয়ে নি। আসলে দোস্ত, তোর মতো লোক হয় না। তুই যা করলি, জীবন বাজি রেখে এমনটি কেউ করে না। আমি কি দেখছি, স্বপ্ন নাকি বাস্তব? এই যে সেলিম, এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? এইভাবে তাকাস না, এইভাবে তাকালে আমার বড় কষ্ট হয়। তাহলে কি সেলিম রুনাকে কিডনি দিয়েছে? আর আমি ওর সাথে দেখা করব না, তা কি হয়? না না, দেখা করব না। রুনা, সেলিম তোকে বাঁচিয়েছিল। ভাইয়া, হ্যাঁ, সেদিন যদি সেলিম একটা কিডনি না দিত, তাহলে তোকে বাঁচানো যেত না। ভাইয়া, সেলিম এখন কোথায় আছে? 20 নম্বর কেবিনে আছে। সেলিম, তুমি আমাকে কোনোদিন বলোনি কেন যে তুমি আমাকে এভাবে ভালোবাসো, আর তোমার এই অবস্থা? কিন্তু তুমি আমার জন্য আমি সারা জীবনে অনেক ভুল করেছি, ভুল রাস্তায় হেঁটেছি। আমি জীবনে প্রথম হয়তো একটা ঠিক কাজ করব। আমি আমার জীবনটাকে আবার নতুন করে সাজাতে চাই। আমাকে সাহায্য করবে? অবশ্যই। তুমি আমার পাশে থাকবে।
তোমার পুরোনো দিনের সব কিছু ভুলে এটা তোমার নতুন একটা জগৎ। আর তোমার এই নতুন জগতের সাথে তুমি আর আমি থাকবো, এখানে আর অন্য কেউ থাকবে না। কি হলো? রুনা, এভাবে আসলে হয় না। আমি আমি বাড়িতে চলে যাই। আমি বুঝতে পারছি না এসব কি বলছো তুমি। আমাদের নতুন জীবনটা যদি শুরু করতেই হয় তাহলে একদম নতুন ভাবে শুরু করব। আমি আমার জীবনের কালো অধ্যায়টাকে পিছনে ফেলে আসবো। আমি রূপাকে পিছনে ফেলে আসবো। আমি যখন রূপাকে ভালোবাসতাম না তখন রূপা আমাকে কত ভালোবাসা দিত। আমি যখন রূপাকে ভালোবাসতে শুরু করলাম রূপা আমার জীবন থেকে চলে গেল। আমি আমার জীবনে রূপার কোনো অস্তিত্ব রাখতে চাই না। আমি কালই ডিভোর্সের সমস্ত প্রিপারেশন নেব, সব ফর্মালিটিস কমপ্লিট করে তারপর তোমার সঙ্গে আমার নতুন জীবন শুরু করব। সেলিম, আমি চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আর তোমার আমার এই ভালোবাসার মাঝে আমি কোনো কিছু রাখতে চাই না। আমি এটা সহ্য করতে পারবো না। আমার এই সেজন্য সবকিছু অনেক নতুন করে শুরু করব। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি বসো, আমি একটু ভিতর থেকে ফ্রেশ হয়ে আসছি। থ্যাঙ্কস। কেন? আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য। আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি কখনো ভাবিনি আমরা আমাদের পেছনের জীবন আমি ভাবতেই পারছি না আমার জীবনটা এত সুখের হবে।